জাতীয় নির্বাচন আয়োজন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, বললেন প্রধান উপদেষ্টা। বিমস্টেক সম্মেলনে উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতার আহ্বান। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আলোচনায় সমাধান খুঁজবে সরকার, জানালেন প্রেস সচিব। হতাশা না হয়ে বিকল্প খোঁজার আহ্বান বিজিএমইএর। ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ঈদের পঞ্চম দিনেও ক্রেতার শূন্য বাজার, পর্যটন কেন্দ্রে মানুষের ঢল। এবং মানব সভ্যতার বড় হুমকি জলবায়ু পরিবর্তন, জীবাশ্ম জ্বালানি, বন উজাড় এবং অপরিকল্পিত শিল্পায়নে বাড়ছে তাপমাত্রা, ঘটছে পরিবেশ বিপর্যয়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। মোহনা সংবাদের স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে মূল পর্বের বক্তব্যে কথা বলেন তিনি। বাংলাদেশের জনগণ ইতিহাসে পুনর্জন্ম প্রত্যক্ষ করেছে মন্তব্য করে উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতার পক্ষে বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের মূল অধিবেশনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, গত 15 বছরে জনগণ, বিশেষ করে যুব সমাজ, ক্রমাগত নিজেদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। তারা রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের অবক্ষয় ও নাগরিক অধিকারের অবমাননা প্রত্যক্ষ করেছে। এর ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ স্বৈর শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছে। এদিকে সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। প্রধান উপদেষ্টা আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধানের আশা করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আলোচনার মাধ্যমে সর্বোত্তম সমাধানে পৌঁছানো সম্ভব। বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে কথা বলেন। এখনও পুরো বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয়ের স্বার্থ সংরক্ষণ করে বিষয়টি সুরাহা করা হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও জানান প্রেস সচিব। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ঢাকায় চলছে নানা হিসাব নিকাশ। সংশ্লিষ্টরা বলছেন, এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে পোশাক শিল্পে। বাংলাদেশের রপ্তানি পোশাকের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। ফলে ট্রাম্পের নতুন শুল্ক আরোপ দেশের তৈরি পোশাক রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন খাদ সংশ্লিষ্টরা। তবে এখনই হতাশ না হয়ে বিকল্প সমাধান খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএম-এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। একটা ধাক্কা ইনিশিয়ালি আসবেই, সেটা সবার জন্য, এবং এটা আমার মনে হয় ধাক্কাটা আবার একটা সময় পরে স্টেবল হয়েও যাবে। কিভাবে অন্যদের থেকে আমাকে কস্ট কম্পিটিটিভ করতে পারি, এবং এটা আসলে একটা চলমান প্রক্রিয়া, এটা আপনাকে করতে থাকতে হবে। ওই দেশের ট্যারিফ আপনি কমাতে পারেন বা এফটিএ করতে পারেন বা ওদের সাথে স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, যেটা অলরেডি সরকার চেষ্টা করছে বা কাজ করছে বলে আমার মনে হচ্ছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মমুখী মানুষেরা রাজধানী শহর ঢাকায় ফিরছেন। পথে তেমন কোনো ভোগান্তি নেই, স্বচ্ছন্দেই ভ্রমণ করেছেন তারা। ঢাকায় ফিরে তাদের ভোগান্তিতে না পড়ার কথাই জানান যাত্রীরা। তবে ট্রেন শিডিউল বিপর্যয় নিয়ে কিছুটা অসন্তোষ জানান তারা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। আনন্দঘন মুহূর্ত শেষ করে আবারও রাজধানীমুখী হয়েছেন গ্রামে ছুটি কাটাতে যাওয়া মানুষ। প্রিয়জনদের সঙ্গে কাটানো আনন্দের সময় যেন চোখের পলকে শেষ হয়ে গেছে। এখন জীবন ও জীবিকার তাগিদে আবারও ফেরা রাজধানীর কর্মব্যস্ত রুটিনে।
আজ শুক্রবার কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ঢাকা ফেরার চাপ। স্বস্তিতে ফিরতে পারলেও অভিযোগ ছিল শিডিউল বিপর্যয়ের। যাত্রা মোটামুটি একটু লোকের ভিড় ছিল আর কি, ট্রেন লেটে আসছে। যাত্রাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু গাড়িটা খুব ধীর গতিতে চলছে, যেহেতু ঈদের সব স্টেশন প্রায় স্টপেজ দিচ্ছে। টিকিট ছাড়া অনেকে আসতে পারে নাই, যার কারণে খুবই ভালো। ওরা মাইকে অ্যানাউন্স করলো ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য, আমরা ধৈর্য ধরে আছি। যেহেতু এখনো ট্রেন লাইনে দাঁড়ায় নাই এখনো, তাতে বোঝা যাচ্ছে যে নিশ্চয় শিডিউল বিপর্যয় আছে আর কি। এবার বাস যাত্রায়ও স্বস্তি ছিল, অতিরিক্ত ভাড়া আদায় না করায় সন্তুষ্ট যাত্রীরাও। বাসের ভাড়া থেকে শুরু করে যাওয়া সবকিছুতে একটা স্বাচ্ছন্দ্য ছিল, অতিরিক্ত ভাড়া কাউন্টার থেকে নেয়নি, রাস্তায় কোনো জ্যাম পাইনি। টাঙ্গাইল থেকে আসলাম 10টার সময় গাড়িতে উঠেছিলাম, 12টার সময় নামে দিল, 2 ঘন্টায় চলে আসছি। যাত্রাটা পার্থক্য, আগের ঈদে আনম্যারিড ছিলাম আর এখনকার ঈদে ম্যারিড, সো ঈদটা ভালো কাটছে। ঈদের উৎসবের আমেজ এখনো পুরোপুরি কাটেনি, তবে জীবিকার তাগিদে রাজধানী জুড়ে শুরু হয়ে গেছে নতুন কর্মব্যস্ততা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের পর রাজধানীর নিত্যপণ্যের বাজার এখনও অনেকটাই ফাঁকা। এমন ঢিলেঢালা বাজারে কমেছে মুরগি, গরুর মাংস এবং মাছের দাম, তবে বেড়েছে কিছু সবজির দাম। স্থিতিশীল আছে ডিমের বাজার। উষা ফেরদৌসের রিপোর্ট। ঈদ ছুটির পর প্রথম শুক্রবারে রাজধানীর কাঁচা বাজার অনেকটাই ফাঁকা, তবে গত 2-3 দিনের তুলনায় কিছুটা বেড়েছে ক্রেতার উপস্থিতি। তেমন একটা বাড়েনি পণ্যের সরবরাহ। বাজারে মাঝারি আকারের প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 80 টাকায়, পেঁপে, বরবটি, কচুরলতি কেজিও 80 টাকা। এছাড়া বেগুন 70, করলা, পটল 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 180 টাকা কাঁকরোল, হাই, এখনো কিছু কমেই নেই। লোক কম, সেই হিসাবে দাম বেশি। তখন 80 টাকা পটল নিছে, একটা লাউ নিছে 80 টাকা, তার মানে কম তো না। শাক কিনলাম আমি প্রায় 40 টাকা আটি, ওই গ্রামে সেটা 10 টাকা করে, 10 টাকা আটি বিক্রি করতে। ঈদের পরে মনে করেন 3-4 আইটেম নতুন নামছে, ওগুলির দাম একটু বাড়ছে। ঈদের পর চাহিদা কম থাকায় কমেছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 310 টাকায়, আর বাজার ভেদে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। বাজার ঈদের চেয়ে এখন একটু আস্তে আস্তে বাজার নিয়ন্ত্রণে আসতেছে। প্রত্যেকটা মুরগিতে কেজি প্রতি আপনার কমছে 20 টাকা করে। ব্রয়লার মুরগি আমরা বিক্রি করতেছি আজকে 200 টাকা থেকে 210 টাকা। চাষের মাছ ঈদের বাজারের তুলনায় কিছুটা কমেছে, তবে রুই, তেলাপিয়া, পাঙ্গাস আগের দামেই বিক্রি হচ্ছে। খুব বেশি যে চেঞ্জ হয়েছে তা না, একটু কম, 10-20 টাকা এদিক সেদিক। ঈদের আগে ছিল 260-70, এখন ওরকমই 60-70-80। গত পরশুদিন বা ঈদের মধ্যে আমরা যা বেচছি তার থেকে কেজিতে 1-1.5 টাকা কম আছে কেজিতে। আর ডিমের বাজার স্থিতিশীল রয়েছে। প্রতি ডজন সোনালী ডিম বিক্রি হচ্ছে 120 টাকায় এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 100 টাকায়। আমার মতে এখন কমে আছে হিসাবে, ঠিক আছে, হয়তো 2-1 দিন পরে বাড়বে, লোক সংখ্যা বাড়বে। লালটা হইলে আমরা ঈদের ছুটির পঞ্চম দিনেও দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পরিবার পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ঈদের ছুটিতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে দিনাজপুরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। জেলার ঐতিহাসিক গোড়ে শহীদ বড় ময়দান, কান্তাজিউ মন্দির, রাজবাড়ি, স্বপ্নপুরী সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের পদচারণায় মুখর। এখানে এসে আমাকে অনেক ভালো লাগতেছে, জায়গাটা অনেক মনোমুগ্ধকর, খুবই ভালো লাগতেছে। আমরা বন্ধু বান্ধব মিলে 12 জন আসছি, তো সকাল থেকেই ঘুরতেছি। লালমনিরহাটে পরিবার পরিজন নিয়ে তিস্তা ব্যারেজে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্থানীয়দের পাশাপাশি বাইরের দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছে ব্যারেজ এলাকা। তিস্তা ব্রিজে আসছি, এখানে এসে আমাদেরকে অনেক ভালো লাগছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, সবাইকে নিয়ে একসঙ্গে আসার কারণে অনেক ভালো লাগতেছে। দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। পুলিশ, আনসার সবাইকে এখানে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত করেছি, যাতে এখানে আসা লোকজন যেন কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো সমস্যার সম্মুখীন না হয়। নাটোরের উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ি, শিশু পার্ক, লালপুরের গ্রিন ভ্যালি পার্ক, সিংড়ার চলন বিল পার্ক ও বাগাতিপাড়া ইউনো পার্ক সহ জেলার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নামে। আমরা পরিবার নিয়ে এসেছি, নাটোর উত্তরা গণভবনে বেড়াতে এসেছি। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আমি ঈদ উপলক্ষে রাজবাড়িতে বেড়াতে এসে অনেক কিছু দেখলাম। চাঁদপুর বড় স্টেশন মোল হেডে 3 নদীর মোহনায় ঈদ আনন্দে মেতে উঠেছে হাজারো দর্শনার্থী।
পরিবার পরিজন নিয়ে নৌকা ভ্রমণ করেন অনেকে। জেলা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফ্যামিলি এবং ছেলেমেয়েদেরকে নিয়ে আসছে পর্যটক ঘোরার জন্য। চাঁদপুর আসছি, বড় স্টেশন, ঘুরার তেমন তো জায়গা নাই, তারপরও ভালো লাগলো এখানে আসলে। নওগাঁর বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কুসুম্বা শাহী মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার, আলতা দিঘি, দেবর দিঘি ও আত্রাইয়ের পতিসর দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। যেন কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতিমূলক কোনো কার্যক্রম না ঘটে, এর জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি। আফরিন পপি, মোহনা সংবাদ। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, তিস্তা ব্যারেজ এলাকায় দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? আপনার কথা যদি বলি যে আসলে ঈদের আজকে কিন্তু পঞ্চম দিন, এই পঞ্চম দিনেও কিন্তু যে মানুষের ঢল যে দর্শনার্থীদের সেটি আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকেই। কিন্তু এখন বিষয়টি হচ্ছে, যদি আমি বলি যে যেহেতু আজকে শুক্রবার, নামাজের সময় কিন্তু একটু মানুষের সমাগম কমে গেছে, তবে নামাজের পরও কিন্তু আবার মানুষ এখানে আসবে বিনোদনের জন্য। আমি যদি বলি যে এই লালমনিরহাট জেলায় কোনো বিনোদন জায়গা না থাকার কারণে, বিনোদন কেন্দ্র না থাকার কারণে কিন্তু তারা এই দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজকে বেছে নিয়েছে। সেই সাথে তারা কিন্তু এখানে যেটি সুবিধা পাচ্ছে যে আসলে এখানে স্পিড বোট, নৌকা, বিভিন্ন ভাবে পরিবার পরিজনকে নিয়ে সেখানে তারা এই বিনোদন উদযাপন করছে, এবং সেই সাথে কিন্তু তারা পরিবার পরিজন স্বাচ্ছন্দ্যভাবে তারা কিন্তু এখানে ঈদ উদযাপন করছেন। আমি আরেকটু কথা বলি যে এই লালমনিরহাট থেকে শুরু করে নীলফামারী দুই জেলার মানুষ কিন্তু এই তিস্তা ব্যারেজ এলাকায় এসে উদযাপনের ছুটিতে তারা কিন্তু বিনোদন নিচ্ছে। তবে তাদের একটাই দাবি যে এই তিস্তা ব্যারেজ যদি একটি বিনোদন কেন্দ্র খোলা হতো তাহলে কিন্তু তারা আরো ব্যাপক সমাগম হতো, সেই সাথে কিন্তু সরকারের রাজস্ব আয় হতো, এমনটাই দাবি করছে এই ভ্রমণ পিপাসুরা। তবে আমি একটি কথা বলতে চাই যে এখানে কিন্তু যে সমস্যাগুলো রয়েছে, স্যানিটেশন সাথে শুরু করে পানি, ভালো রেস্টুরেন্ট কিন্তু তেমন নাই। তারাও ভ্রমণ পিপাসুরা দাবি করতেছে যে এই জিনিসগুলোও কিন্তু তুলে আনা হোক এই তিস্তা ব্যারেজ এলাকায়। তো ফাতেমা, এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবরাখবর ঈদের। সুমন, আপনাকে ধন্যবাদ। দলগত বিবেচনায় নয়, শিল্প চর্চায় নিয়োজিত সবাইকে নিয়েই আয়োজন করা হবে সবার আগে বাংলাদেশ কনসার্ট। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট স্থল পরিদর্শন শেষে কথা বলেছেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আগামী 11 এপ্রিল ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং বগুড়ায় সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা দিবসের কনসার্ট আয়োজন করা হচ্ছে। ভারত কিংবা পাকিস্তান নয়, বাংলাদেশের শিল্পীদের মূল্যায়ন করা এবং দেশীয় শিল্প সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে বলে জানান টুকু। 11 এপ্রিল আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের 4টি ডিভিশনে এই প্রোগ্রামটি হচ্ছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে এই প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি। ইতিপূর্বে আপনারাই প্রত্যক্ষ করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান করানো হতো জাতীয় দিবসগুলিতে। বৈশ্বিক নানা সংকট মোকাবেলা করা মানব সভ্যতার জন্য এক অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন নামের বিস্ফোরা। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, বন বাঁধার উজাড় এবং অপরিকল্পিত শিল্পায়নের কারণে ক্রমাগত বাড়ছে পৃথিবীর গড় তাপমাত্রা। এর প্রভাবে বরফগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ পরিবেশগত বিপর্যয়ের ঘটনা বেড়েই চলছে। জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। মানব সভ্যতার উন্নয়ন যতই হচ্ছে ততই অসুস্থ হয়ে পড়ছে বিশ্ব। প্রযুক্তির উৎকর্ষতা একদিকে যেমন নতুন দিগন্ত উন্মোচন করছে, বিপরীতে কেড়ে নিচ্ছে পৃথিবীর আয়ু। কলকারখানার বিষাক্ত তরল সাগর নদীতে মিশে যাওয়া এবং ইটভাটা ও যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন করছে পরিবেশ।
সবকিছুর প্রভাবে বৈশ্বিক জলবায়ুতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। বন্যা, খরা, দাবানল, তুষারঝড়, ঝড়ঝঞ্ঝার মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে বিশ্ববাসীকে। গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা এবং হিমালয় সহ বিশ্বের বিভিন্ন স্থানে বরফের চাদর দ্রুতই গলে যাচ্ছে। নাসার এক প্রতিবেদন মতে 1994 থেকে 2022 সালের মধ্যে শুধু গ্রিনল্যান্ডে প্রতি বছর গড়ে 88 বিলিয়ন মেট্রিক টন বরফ গলেছে। অ্যান্টার্কটিকায়ও পরিস্থিতি ভয়াবহ। সেখানে বরফ গলার হার 20 শতাব্দীর তুলনায় 3 গুণ বেড়েছে। গবেষকরা অনুমান করছেন 21 শতাব্দীর মধ্যে হিমালয়ের হিমবাহও 1/3 কমে যেতে পারে, যার ফলে এশিয়ার কয়েক কোটি মানুষের পানির উৎসে দেখা দিতে পারে সংকট। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসির প্রতিবেদন অনুসারে 19 শতাব্দীর চেয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গড়ে বেড়েছে 20 সেন্টিমিটার। 2100 সাল নাগাদ এটি 1 মিটার ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে মালদ্বীপ, টুভালুর মতো রাষ্ট্রদ্বীপগুলো সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়া যেন সময়ের ব্যাপার মাত্র। গ্রিনহাউস এফেক্ট যেমন ওজোন, মিথেন ও কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত নিঃসরণের ফলে বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন। এর ফলে শুধু মানব সভ্যতাই বিপন্ন হবে না, মেরু অঞ্চলের প্রাণীকুল বিলুপ্ত হওয়া সহ প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হবে। বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য 95% দায়ী মানুষের কর্মকাণ্ড। অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার, যানবাহন ও শিল্প কারখানার কালো ধোঁয়া এবং বনাঞ্চল নিধন ও জলাময় ধ্বংস করাই অন্যতম কারণ। সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ ও প্লাস্টিকের ব্যবহার কমানো, ম্যানগ্রোভ বনায়নে জোর দিয়েছেন গবেষকরা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে যখন আরও থাকছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও 112 ফিলিস্তিনের মৃত্যু। নেতানিয়াহুর সফর ঘিরে আইসিসির সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা হাঙ্গেরির। এবং আইপিএলে হায়দ্রাবাদকে 80 রানে হারালো কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ সেরা বৈভব অরোরা। আবার আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মার বিস্তীর্ণ মাঠ জুড়ে এবার অনাবাদি জমিতে সরিষার চাষ করে লাভবান হয়েছেন কৃষক। অল্প খরচে বেশি লাভ হওয়ায় এটি চাষে আগ্রহী হচ্ছেন তারা। কৃষি বিভাগের তথ্য মতে এলাকায় এবার লক্ষ্যমাত্রার বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। চলতি মৌসুমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রায় 2754 হেক্টর জমিতে উফশি, বাড়ি 14, বিনা 4, 5, 8 ও দেশীয় জাতের সরিষা চাষাবাদ হয়েছে। এর মধ্যে পদ্মার কোলে অনাবাদি 150 হেক্টর জমিতেই প্রায় 9000 মণ সরিষা উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। গেল বছর কয়েক দফা বৃষ্টি ও ঝড়ে ফুল পড়ে ফলন কম হলেও এবছর আবহাওয়া ভালো থাকায় ফলন হয়েছে বেশি। কৃষি অফিস থেকে সহায়তা পেলে আরও ভালো ফলন সম্ভব বললেন চরাঞ্চলের কৃষকরা। ওই কলা ঝাড়ের থেকে এই মাঠ ধরে শস্যের আবাদ হয়, কোটি কোটি টাকা শস্য হয়। 2 থেকে 3000 টাকা খরচ হয়। তাতে সরিষা আপনার 6 থেকে 7 মণ পর্যায়ে পাই। এবার আবহাওয়া ভালো ছিল, ঝড় বৃষ্টি নাই, এবার 7 মণ, 8 মণ, 7.5 মণ এরকম হয়েছে। 4500 টাকা বিঘা প্রতি খরচ হয়েছে, 24,000 টাকা পর্যন্ত সরিষা পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার কুমারখালীতে সরিষার আবাদ গত বছরের তুলনায় ভালো হয়েছে। আগামীতে ভালো ফলন উৎপাদনে কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করবে কৃষি অফিস। পদ্মার চর এলাকায় প্রায় 150 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আমরা এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলনটা মোটামুটি এবার গত বছরের তুলনায় ভালো হয়েছে। সার, বীজ আর পরিচর্যা বাবদ বিঘা প্রতি 3 থেকে 4 হাজার টাকা খরচ হলেও সরিষা আবাদ হয়েছে 18 থেকে 24 হাজার টাকার। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় দিন দিন বেড়েই চলছে ইসরায়েলি বর্বরতা।
ইসরায়েলি আগ্রাসনে গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 112 ফিলিস্তিনির, আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 1.5 বছরে ইসরায়েলি বর্বরতায় 50,500 প্রাণহানির পাশাপাশি এতিম হয়েছে 40,000-এরও বেশি শিশু। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরির সরকার। গাজায় গণহত্যার অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটিতে সফরে যাওয়ার পর এ ঘোষণা দিল হাঙ্গেরি। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, বললেন প্রধান উপদেষ্টা। বিমস্টেক সম্মেলনে উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতার আহ্বান। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আলোচনায় সমাধান খুঁজবে সরকার, জানালেন প্রেস সচিব। হতাশা না হয়ে বিকল্প খোঁজার আহ্বান বিজিএমইএর। ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ঈদের পঞ্চম দিনেও ক্রেতাশূন্য বাজার, পর্যটন কেন্দ্রে মানুষের ঢল। এবং মানব সভ্যতার বড় হুমকি জলবায়ু পরিবর্তন। জীবাশ্ম জ্বালানি, বন উজাড় এবং অপরিকল্পিত শিল্পান্বয়ে বাড়ছে তাপমাত্রা, ঘটছে পরিবেশ বিপর্যয়। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।